আচ্ছা আচ্ছা, আগে তুমি ফিক্সার বলেছিল তো, মানে ঘর্ষণ বলেছিলে তো এই অঙ্কটা করে দেখাও। এটার অ্যান্সার কি হবে? এটা থিওরি থেকে করতে হবে। ওই 9.4 নিউটন বলই লাগবে। 4 নিউটন বল লাগবে। এনে তো অঙ্কই তো বলেনি। এনে তোমাকে বলেছে যদি বইটাকে সরাতে হয় তাহলে ঘর্ষণ যতটা আছে ওর থেকে আরো বেশি, মানে 29.4 এই নিউটন বল প্রয়োগ করতে হবে। তাতে কম করলে তো ঘর্ষণের বিরুদ্ধে যাওয়া যাবে না, আর মানে বইটা সরবে না। তার মানে এখানে তোমাকে বলেছে যে সরানো সম্ভব নয়, তোমাকে কেন সরানো সম্ভব নয় সেই উত্তরটা বলতে হবে। এখানে বলেছে বল দিয়ে সরানো বা ঠেলানো সম্ভব না। তো এই পরীক্ষা থেকে ঘর্ষণ বল সম্পর্কে কি সিদ্ধান্ত করা যায়? ঘর্ষণে কাজ করতে গেলে তো ওটা মানে যতটা ঘর্ষণ ওর থেকে বেশি বল প্রয়োগ করতে হবে। এবার যদি কাজ করছে, হ্যাঁ ঘর্ষণ বল কাজ করছে, তার জন্য বইটা নড়বে না। এবার যেহেতু কেজি বলেছে তার জন্য ওইটা এখানে স্থিত ঘর্ষণ কাজ করছে, এই ওয়ার্ডটা লিখতে হবে, তবে তোমাকে মানতে হবে। স্থিত ঘর্ষণ বল কাজ করছে, সেই জন্য এটা সরানো সম্ভব না। বুঝা গেল না? আচ্ছা, বুঝতে পেরেছি। মানে মেইন কিউ হচ্ছে এটা। এরপরে এই অঙ্কটা যে করো, এইটা অঙ্ক। আচ্ছা, বোর্ডটা হেজি হয়ে আছে। এবার দাঁড়া স্যার আবার হেজি হয়ে গেছে। এটা ফোকাস আউট অফ ফোকাসের জন্য কোন লাইট এটা স্যার দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছ? না, মানে হেজি হয়ে আছে তার জন্য। হচ্ছে এবার ঠিক আছে। চলো কিন্তু ঘর্ষণ বলের মান 9.8 নিউটনের থেকে বেশি। তার মানে কোন দিকে মুভমেন্ট হবে? তাও এবং অপোজিট দিকে, যেদিকে বল কাজ করছে তার অপোজিট দিকে। তার বিপরীত দিকে। তার মানে তোমাকে এখানে অ্যানসারটা লিখতে হবে বাক্সটির উপর উপযুক্ত বল উপযুক্ত বল, কারণ যেহেতু টানা হচ্ছে তার মানে কিন্তু বাক্সটি স্থির রয়েছে,
তার মানে তৃতীয় অবস্থায় ঘর্ষণ বল কত হবে? 0 হবে। টানার পরে এটা হচ্ছে 9.8 নিউটন। তার মানে এখানে লিখতে হবে মাইনাস 9.8 নিউটন। তার মানে বিপরীত দিকে সরবে, তাই তো? ব্যাস এটা লিখলে হবে। ব্যাস এরপরে দেখো তোমার তরলের ঘনত্ব আছে। তরলের ঘনত্ব ইকুয়ালস টু এর আগে পড়েছো, মানে কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। মানে একে ডি দিয়ে ডিনোট করা হয়। ডি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, মানে ভর বাই আয়তন। এটা মানে কোন পদার্থের উপর একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। দেখো এখানে পিকচারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলছে দুটো তুলা যন্ত্রে, মানে দুটো তুলা যন্ত্রে দুটো ডিফারেন্ট জল নিচ্ছে, মানে একটা নরমাল জল আর একটা লবণ জল। ঠিক আছে? এবার দুটো জলকে তোমার ওয়েট করে দেখা যাচ্ছে স্প্রিংক্লার যন্ত্রে যেটাতে লবণ জল আছে তার ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে, আর যেটাতে নরমাল জল আছে তার ওয়েটটা কম আছে। এই যে এখানে লাল পয়েন্টটা যেটা দেখাচ্ছে এটা নিচের দিকে, মানে ডিসটেন্সটা কম, এর ডিসটেন্সটা বেশি। তোমার বইতে রয়েছে, দেখো তোমাদের বইতে ছবিটা রয়েছে। দাঁড়াও এই যে পিকচারটা দেখো, যে এটা রয়েছে তো, বলছে যে সাধারণ জল আর লবণ জল। তার মানে সাধারণ জলের ওয়েটটা কম আর লবণ জলের ওয়েটটা বেশি। ঘনত্বটা মানে ডেনসিটিটা কম আর বেশি। হ্যাঁ, মানে সেই কারণেও চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমার এখানে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে তোমার এইটা ভর বাই আয়তন। তার মানে যার ঘনত্বটা বেশি হবে তার ভর কি হবে? বেশি। হ্যাঁ, মানে যদি আয়তনটা যেহেতু 1 লিটার জল, 1 লিটার জল বলছে, তার মানে তোমার যদি আয়তনটা এরকম যদি লিখি, আয়তন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে? মানে ধ্রুবক থাকে। তার মানে d প্রপোর্শনাল টু m হবে। মানে ঘনত্ব ইনক্রিজ করলে মানে বাড়লে ভরও বাড়বে, ওয়েটটাও বাড়বে। এটা কি হচ্ছে তোমার সমানুপাতিক হয়ে যাচ্ছে, তাই তো? এইটা দিয়ে এমসিকিউ কোশ্চেন আসবে। এবারে ঘনত্ব তাহলে কি হবে? গ্রাম পার ঘনত্ব তাহলে ভর মানে হচ্ছে গ্রাম, আর আয়তন মানে হচ্ছে মিটার কিউব। যে গ্রাম বলছো সিজিএস ইউনিট, তার মানে সেন্টিমিটার কিউব হবে। আচ্ছা, মানে সিসি, বা তুমি এখানে কিলোগ্রাম পার মিটার কিউব বলতে পারো। ঠিক আছে? এবার দেখো তার মানে আমি যদি জলের ঘনত্ব ক্যালকুলেট করি, এটা অঙ্কন করব না, মানে এখানে ইউনিটের চেঞ্জটা যেটা তোমাদের বইতে দেয়া আছে, দেখো এই জায়গাটা দেখো, এই যে এটা হচ্ছে 1 লিটার জল সমান কত? 1000 ঘন সেন্টিমিটার, তাই তো? আর 1 কেজি জল হয় 1000 গ্রাম জল। বলছে 1000 ঘন সেন্টিমিটার জলের পর জলের ভর হচ্ছে তোমার 100,000 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটারে কত হবে? 1 গ্রাম। তাহলে জলের ঘনত্ব হবে 1 গ্রাম পার সিসি। বুঝে গেল? মানে এটা জাস্ট ক্যালকুলেশনের মতো। আচ্ছা, এরপরে এই ঘনত্ব রিলেটেড একটা নিউমেরিক্যাল আছে, এই জায়গাটা, এই যে পারদের ঘনত্ব এত হলে, এবার দেখতে পাচ্ছ এটা অ্যানসার কি হবে?
পারদের ভর কত হবে? পারদের ঘনত্ব বলে দিয়েছে আমার লেখো 13.6 আর আয়তন বলে দিয়েছে 1 লিটার। এই লিটারটাকে কি চেঞ্জ করতে হবে কিছু গ্রাম পার ঘনসেন্টিমিটার। হচ্ছে কেজি 13.6 কেজি। 1 ঘনসেন্টিমিটার হচ্ছে 1000 লিটার। তাই তো তার মানে আমরা ফর্মুলাটা কি জানি? D equals to m by আয়তন মানে হচ্ছে আগে এইটাকে চেঞ্জ করতে হবে। মানে তোমার 1 ঘনসেন্টিমিটার বলেছে, তাহলে 1 ঘনসেন্টিমিটার পারদের ভর কত হবে? 13.6 গ্রাম। এটা দেখাতে হবে এটা 1 ঘনসেন্টিমিটার পারদের ভর 13.6 গ্রাম। এটা লিখেছো? হ্যাঁ তাহলে এখানে 1 লিটার মানে হচ্ছে 1000 ঘনসেন্টিমিটার। পারদের ভর কত হবে? 13 ইনটু হয়ে যাবে তো? হ্যাঁ 13.6 ইনটু 1000 গ্রাম। তাহলে এরপরে আমাকে করতে হবে প্রায় 1000 হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটাকে আমি কেজি যদি লিখি তাহলে 13.6 কেজি। কিন্তু 1000 by 1000 না মানে এখানে লিখে দাও এটা 13.6 ইনটু 1000। এটা ওয়েট পাস্কেল। কিন্তু এটা কি এটা আরো ইজি ভাবে করা যাবে যদি ওই মানে ফর্মুলাতে চেঞ্জ করে দাও। এরকম ভাবে d ইকুয়ালস টু m বাই v। তো তোমার m ইকুয়ালস টু d ইনটু v। তাহলে d টা বলে দিয়েছে তোমার 13.6 ঘন সেন্টিমিটার, ওটাকে লিটারে যেতে হবে। তার মানে তোমাকে এই 1 লিটারটাকেও চেঞ্জ করতে হবে। তার মানে এখানে তুমি ভলিউমটা লিখবে 1000 আর এটা 1000। তাহলে এটা কেজিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে 13.6 কেজি। এই একটা প্রসেসও করা যায়। এটা গেল পারদের তোমার ঘনত্ব। এবারে দেখো তরলের চাপ। তরলের চাপ বলার আগে তোমাকে ডেফিনেশন পড়ে না। বলছে তরলের মধ্যে দাঁড়াও আগে एग्जांपल আমি দেখাই। এই পিকচারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ বলছে ধরো তুমি একটা জার নিচ্ছ বা লম্বা এরকম সিলিন্ডার নিচ্ছ। ওই সিলিন্ডারে তিনটে ফুটো করেছে, মানে জল ভর্তি করে তিনটে ফুটো করে দিয়েছে এবং তিনটে উচ্চতা তোমার ডিফারেন্ট রয়েছে। একটা রয়েছে মানে খুব কাছে, আর একটা মাঝে আর একটা উপরে। যেটা তোমার কাছে মানে যেখানে জলের গভীরতাটা বেশি সেটা ঘুরে যাচ্ছে, আবার যেটা জলের গভীরতা কম আর একদম সবার উপরে একদম নিচে। তার মানে এটা কি কারণে হচ্ছে? উচ্চতা তরলের উপর চাপের জন্য। যে এখানে বায়ুতে চাপ প্রবেশ করছে তার জন্য এটা হচ্ছে, বা উচ্চতার উপরে হতে পারে। মানে আমি সব এক এক পয়েন্টে আসছি
যে তরলের চাপ তরলের মধ্যে কোন বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর তরল পদার্থ লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে। আর তরলের ঘাত কাকে বলছে? তরলের মধ্যে কোন নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর তরল লম্বভাবে মোট যে বল প্রয়োগ করে তাকে তরলের ঘাত বলে। তরলের চাপের মানে ফর্মুলাটা কি দাঁড়ালো? চাপ ইকুয়ালস টু তোমার দাঁড়ালো, মানে আমি যদি তরলের চাপটা লিখি, চাপ মানে প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। চাপ তরলের চাপ আসবে যেটা মানে ঘাত বাই ক্ষেত্রফল। ঘাত কেন লিখলাম? এখানে দেখো বলেছে তরলের মধ্যে কোন বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর তরল পদার্থ লম্বভাবে যে বল প্রয়োগ করে। যে এখানে এবার দেখো তরলের ঘাতের ফর্মুলাতে লেখা রয়েছে, ডেফিনিশনে লেখা আছে তরলের মধ্যে কোন নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর তরল লম্বভাবে মোট যে বল প্রয়োগ করে। মানে এখানে লম্বভাবে যে বলটা ওই বলটাই কি তরলের ঘাত হয়ে যাচ্ছে, তাই তো? সেই অনুসারে তোমার এটা ইকুয়ালস টু এখানে চাপ বাই ক্ষেত্রফল। এটা তোমার তরলের চাপের চাপ না বল বাই ক্ষেত্রফল। এখানে হবে তোমার বল বাই ক্ষেত্রফল। তার মানে আমার যত মানে গভীরতা বাড়ছে তাহলে তরলের কি হয়ে যাচ্ছে? চাপও বাড়ছে, তাই তো? মানে এই ছবিটা দিয়ে বোঝা যাচ্ছে যে তরলের চাপ তার গভীরতার উপর নির্ভর করছে। এই জায়গাটা ক্লিয়ার হলো না? আচ্ছা, বুঝতে পেরেছি। এবারে কি হবে? তরলের চাপের বল মানে ফোর্স নিউটন বাই এরিয়া মানে হচ্ছে মানে একক হবে চাপ আছে তোমার নিউটন বাই বর্গ মিটার। এটা মনে রাখলেও হবে। এদিকে ডেফিনিশন পরীক্ষায় আসে। এরপরে তোমার একটা তার মানে তরলের গভীরতার উপর তরলের চাপ নির্ভর করে, তাই তো? আরেকটা হচ্ছে আরেকটাও এক্সাম্পল আসবে, মানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি দাঁড়াও। ধরো এইটা এই এক্সাম্পলটা যদি হয়, এটা দেখতে পাচ্ছ? একটা গামলার একটা বোতল নিয়েছি। গামলার হাইটটা কম, এরিয়াটা বেশি, আর বোতলটার হাইটটা বেশি, এরিয়াটা কম। হ্যাঁ, তার মানে প্রমাণিত হচ্ছে কি উচ্চতা উপর ডিপেন্ড করবে, তাই তো? হ্যাঁ। তার মানে তরলের কোন স্থানে তরলের চাপ তরলের উপর তরলের উপরিতলের চাপ এবং তার উচ্চতার উপর নির্ভর করে। তার মানে তোমাকে এই লাইনটা মনে রাখতে হবে যে কোন স্থানে এখানে লিখে দিচ্ছি, দেখো কোন স্থানে তরলের চাপ বস্তুটির না তরলের উপরিতলের উচ্চতা তরলের উপরিতলের উচ্চতা ও আর কিসের উপর ডিপেন্ড করবে? তরলের ঘনত্বের উপর, তাই তো? দুটো এক্সাম্পল বললাম। আচ্ছা, সরষের তেল জলে ভাসে কেন? কারণ ঘনত্ব জলের থেকে কম। না, হ্যাঁ, জলের থেকে কম।
জলের থেকে কম না বেশি? সরষের তেল জলে ভাসে কেন? সরষের তেলে আগে বলো কোনটা হালকা? জলটা হালকা, সেই জন্য সরষের তেল জলের উপরে ভাসছে। না, জলটা হালকা হলে তো সেটা হতো না। হ্যাঁ, তার মানে তোমাকে চিন্তা করতে হবে যে ভাসছে কোনটা? যেটা ভাসছে মানে যেটা ফ্লোট করছে সেটা হালকা, তাই তার উপরে ভাসছে। তার মানে তাহলে ঘনত্বটা কার বেশি হলো? জল। হ্যাঁ, তার মানে সরষের তেলের ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম, তাই তো? তার মানে জলের ঘনত্ব বেশি। তার মানে তোমার অ্যানসারটা কি লিখতে হবে? সরষের তেলের ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম। তুমি অন্য করে লিখতে পারো সরষের তেলের ঘনত্ব জলের ঘনত্ব হচ্ছে একই কথা। যদি বইয়ের কথা লেখো তাহলে দেখবে বইয়ে করে লেখা রয়েছে। ঠিক আছে, মানে সরষের তেলের চেয়ে জলের ঘনত্ব বেশি, এই কথাটা দেখবে বইয়ে লেখা রয়েছে। বা তুমি নরমাল যেটা আমার স্টেটমেন্ট অনুসারে বুঝলে যেটা ভাসছে মানে সেটা হালকা, মানে যার ঘনত্ব বেশি সে নিচে থাকছে, আর যার ঘনত্ব কম সে উপরে থাকছে। তাই মানে যার ঘনত্ব কম সে হালকা হয়ে যাচ্ছে, যার ঘনত্ব বেশি সে ভারী হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, পারদের ঘনত্ব পারদ জলে যায় কেন? ঘনত্ব বেশি বলে। কেন? কিরকম ভাবে এক্সপ্লেইন করবে? কার ঘনত্ব বেশি? পারদের। পারদের ঘনত্ব বেশি। মানে তুমি তাহলে পরীক্ষার অ্যানসারটা কি লিখবে? পারদের ঘনত্ব 13.6 ঘন সেন্টিমিটার, জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি লিখলে, বাকি গ্রাম পার সিসি লিখলে দুটো রকম দিলেই হয়ে যাবে। মানে পারদের ঘনত্ব বেশি, জলের ঘনত্ব কম, তাই পারদ জলে ডুবে যায়। পারদ দেখেছো? থার্মোমিটারে পারদ কি দেখেছো না? থার্মোমিটার ভেঙে গেলে দেখতে পাবে, তাই তো? আচ্ছা, তরলের চাপের উপর ঘনত্ব কি নির্ভর করে? তরলের চাপের উপর ঘনত্ব ঘনত্ব বেশি হলে মানে চাপটা বেশি হয়। ঘনত্ব বেশি হলে চাপ বেশি হবে। লিখে দিচ্ছি। তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভর করে। মানে একটু আগে যেটা লিখলাম। আর হচ্ছে যে কম ঘনত্বের তরলের চাইতে বেশি ঘনত্বের তরলের চাপ বেশি হয়। সাধারণ জলের চেয়ে লবণ জলের চাপ বেশি হয়। মানে তুমি যেটা লবণ জল আর তোমার সাধারণ জল, যেটা এক্সপেরিমেন্ট প্রথমে দেখছিল, যেটা বইয়ে তোমার এক্সাম্পল হয়েছে, বলছে কম ঘনত্বের তরলের চাইতে বেশি ঘনত্বের তরলের চাপ বেশি হবে। যেমন তোমার সাধারণ জল আর লবণ জল।
তারপর বলছে কোন স্থানে তরলের চাপ তরল পরিতলের উচ্চতা ও ঘনত্বের উপর নির্ভর করে। এটা আগে তোমাকে বলে দিয়েছি। আর এরপর হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস তোমার এক্সপেরিমেন্ট দেখেছো কিনা জানি না, যে তোমাদের বাড়ির পাশে পুকুর আছে, হ্যাঁ দেখবে এখন যেমন শীতকাল, শীতকালে তোমার প্রত্যেকটা পুকুরেই হচ্ছে কি বলে জলের লেভেল সমান রয়েছে। দেখেছো এটা? না দেখনি? মানে হচ্ছে তোমার যে 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 মানে এই এক্সাম্পলটা বুঝতে হবে। এটাকে জলের সমউচ্চতা বলা হচ্ছে। মানে ধরো এই যে ডিফারেন্ট টাইপের তুমি টিউবগুলো দেখতে পাচ্ছ, মানে সবকটা একই নলের সঙ্গে অ্যাটাচ করা আছে, হুম কিন্তু টেপগুলো ডিফারেন্ট, হুম কিন্তু জলের লেভেলটা কি থাকছে? একই থাকছে। হুম মানে বিভিন্ন এর আকারটা বিভিন্ন। দেখবে তোমাদের বাড়ির পাশে কোনো পুকুর ছোট আছে, কোনো পুকুর বড়। হুম দেখবে ছোট পুকুরের জলের যা মানে জলের লেভেল যেটা আছে, আর বড় পুকুরের জলের লেভেল সমান। হুম কারণ মাটির নিচে দিয়ে তোমার জল কি হচ্ছে? পাস হতে থাকে। মানে একটা পুকুরের সঙ্গে আরেকটা পুকুর যেটা তোমার পরবর্তীকালে আরো এক্সপেরিয়েন্স কেমিস্ট্রিতে আসবে। ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে যে আকার যা খুশি হতে পারে, কিন্তু জলের তল মানে তারা যদি সংযুক্ত থাকে, সেই জলের তল কি হবে? সমান হবে, যেটাকে জলে সম উচ্চতাশীলতা বলা হচ্ছে। মানে আমি এখানে আবার লিখে দিচ্ছি, দাঁড়াও, তাহলে ডেফিনেশনটা বুঝতে পারবে। দেখো এটা দেখতে পাচ্ছ? বলছে বিভিন্ন আকারে ও আয়তনে বড় সংযুক্ত পাত্রে স্থির তরলের উচ্চতা সবসময় সমান থাকে। একে তরলে সমউচ্চশীলতা ধর্ম বলে। এটা তোমার বইয়ে ডেফিনিশন রয়েছে। বুঝে গেল? হুম এরপরে দেখো তোমার বাই চাপ রয়েছে পরীক্ষা বইয়েতে। হুম তোমার বইটা দেখো। তারা একটা কাজ করো, যে তোমার এতক্ষণ যেটা বললে ওইটা রিড করো। বাড়িতে থেকে এই চাপ থেকে হ্যাঁ ঘনত্ব থেকে এই বই যেটা আছে সেটা রিড করো। তারপর আমরা বাকিটা বলছি।
স্যার আমি একবার জল খেয়ে আসছি। আসো তখন করো। হ্যাঁ স্যার। গোলটা করে নাও। হয়ে গেছে পড়া। হয়ে গেছে। হুম। আচ্ছা এই তরলে আজকে যতদূর বললাম এর পরের দিন বাইক চাপটা হবে। ঠিক আছে বাইক চাপ আর আর্কিমিডিস সূত্র যেটা আছে ওইটা হবে। এই যতদূর বললাম এই বাইক চাপের আগে পর্যন্ত তোমাকে ওয়েবসাইটে আমি এমসিকিউ আপলোড মানে তোমাকে মানে ডাইরেক্ট পাবে না। তোমাকে হচ্ছে কি বলে লগইন করতে হবে। ঠিক আছে মানে লগইন মানে তোমাকে আমি বলে দিচ্ছি। তুমি এখানে যাও। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা আমি লগ ইন করে নেবো, ওখানে থাকবে তো, দেখে আমি করে নেবো। দেখে করে নিতে পারবে। হুম। ঠিক আছে তাহলে তাই